এমন প্রস্তাব আশ্চাদ ছাড়া অন্য কারো হতেই পারে না। সে কি বুঝতে পারছে না আমি এখন পড়াশোনা করছি? ইমামা ভাবিকে বলল, না, আশ্চাদ বা তাদের পরিবারে কেউ এমন ইচ্ছা প্রকাশ করেনি। বাবা নিজে তোমার বিয়ে দিতে চাইছেন। ভাবি ধীরভাবে উত্তর দেয়, বাবা বলেছেন? আমার বিশ্বাস হচ্ছে না। যখন মেডিকেল কলেজে অ্যাডমিশন নিলাম তখন তো দূর দূরান্ত পর্যন্ত তার এমন কোনো ইচ্ছেই ছিল না। আঙ্কেল আজমকেও বলতেন হাউস জব শেষ করে বিয়ে দেবেন। তাহলে হঠাৎ কি হলো? হয়তো কোনো চাপ আছে। মা বললেন এটা বাবার ইচ্ছে। ভাবি বলল, আপনি তাদের গিয়ে বলুন হাউস জব শেষ হওয়ার আগে আমি বিয়ে করব না। ঠিক আছে, বলবো। তবে ভালো হয় যদি তুমি এই বিষয়ে বাবার সাথে কথা বলো। ভাবি পরামর্শ দেয়। ভাবি চলে যাওয়ার পর ইমামা দুশ্চিন্তা নিয়ে বসে রইল। এ খবর এত আকস্মিক আর অপ্রত্যাশিত যে ওর পায়ের নিচ থেকে আক্ষরিক নয় বাস্তবিক অর্থে মাটি সরে গেছে। ও নিশ্চিন্তে ছিল হাউস জব পর্যন্ত বিয়ের কথা সামনে আসবে না, আর হাউস জবের পর নিজেকে সাপোর্ট দেওয়ার মতো এস্টাবলিশ হয়ে যাবে। জালালকে বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। ততদিনে জালালও হাউস জব শেষ করে সেট হয়ে যাবে। ওদের জন্য কোনো সমস্যা তৈরি হবে না। কিন্তু এখন হঠাৎ পরিবারের মানুষ বিয়ের কথা বলছে। কিন্তু কেন? রাতে বাবা হাসি মুবিনের রুমে যায় ও। না, আশ্চাদ বা ওই পরিবারের কেউ আমার কাছে এমন ইচ্ছে প্রকাশ করেনি। আমি তাদের সঙ্গে কথা বলেছি। মেয়ের প্রশ্নের উত্তরে তিনি খুব সহজ গলায় বললেন, কথাও বলে ফেলেছেন তাদের সাথে? আমাকে না জিজ্ঞেস করে আমার বিয়ে কিভাবে অ্যারেঞ্জ করতে পারেন বাবা? ইমামা অবিশ্বাস্য ভঙ্গিতে বলল। হাসি মুমিন ভ্রুকুটি করে মেয়ের দিকে তাকান। এই সম্পর্ক তোমার ইচ্ছেতেই ঠিক হয়েছে। জিজ্ঞেস করা হয়েছিল তখন। মেয়েকে মনে করিয়ে দেন, এঙ্গেজমেন্ট এক বিষয়, বিয়ে অন্য বিষয়। আপনি বলেছিলেন হাউস জবের আগে বিয়ে দেবেন না। ইমামা তার দেওয়া কথা মনে করায়। বিয়েতে তোমার আপত্তি কেন? তুমি কি আশ্চাদকে পছন্দ করো না? বিষয় পছন্দ পছন্দের না বাবা। পড়াশোনার মাঝে আমি বিয়ে করতে চাই না। আপনি ভালো করেই জানেন আমি আই স্পেশালিস্ট হতে চাই। কিন্তু এভাবে বিয়ে হয়ে গেলে আমার স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যাবে। অনেক মেয়েই বিয়ের পর পড়াশোনা শেষ করে। নিজের ফ্যামিলির দিকেই তাকাও, কতজন আছে? তিনি মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন। সেসব মেয়েরা অনেক মেধাবী আর যোগ্য। আমি তাদের মতন না। এক সময় আমি একটা কাজ করতে পারি। আমি আজম ভাইয়ের সঙ্গে কথা বলে ফেলেছি। তারা তারিখ ঠিক করতে আসছেন। বাবা, আমার সব পরিশ্রম শেষ করে দিচ্ছেন আপনি। যদি এমন কিছুই করবেন তাহলে কোনো কথা দেওয়া উচিত ছিল না। যখন কথা দিয়েছিলাম তখন সময় পরিস্থিতি অন্যরকম ছিল। আর এখন এখন কি এমন বদলে গেছে? পরিস্থিতিতে কি এমন পরিবর্তন এসেছে যার কারণে আমার সাথে এমন করছেন? আমি ভরসা দিচ্ছি, পড়াশোনার ক্ষেত্রে আশ্চাদ তোমাকে সব রকম সাহায্য করবে। কোনো কিছুতেই বাধা দেবে না। বাবা, আমার আশ্চাদের না, আপনার সাহায্য দরকার। আমাকে পড়াশোনা শেষ করতে দিন, ইমামা অনুরোধ করল। ইমামা, অহেতুক জেদ করো না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। হাসি মুভি স্পষ্ট জানিয়ে দিলেন। আমি জেদ করছি না, অনুরোধ করছি। বাবা প্লিজ, আমি এখন বিয়ে করতে চাই না। ইমামা আবার অনুরোধ করে। তোমাদের সম্বন্ধে 4 বছর হয়ে গেছে। এটা একটা লম্বা সময়। কিছুদিন পর তারা যদি কোনো কারণ দেখিয়ে সম্বন্ধ ভেঙে ফেলে, তাতে কি হবে? কোনো কিয়ামত চলে আসবে না। তারা সম্বন্ধ ভেঙে ফেলতে চাইলে ভাঙুক, দরকার হলে এখনই ভাঙুক। সে লজ্জার অপমান নিয়ে তোমার সামান্য কোনো মাথা ব্যথা নেই, যার মুখোমুখি আমাদেরকে হতে হবে? কেমন লজ্জা বাবা? এটা তাদের সিদ্ধান্ত হবে। এতে আমাদের দোষ থাকার কথা না। ইমামা বোঝায় তাকে। তোমার মাথা নষ্ট হয়ে গেছে, না মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে? হাসি মুবিন
ধমকে বললেন, বাবা আমি কিছু না, বাবা কিচ্ছু হবে না, মানুষ কয়েকদিন কথা বলে সব ভুলে যাবে, আপনি অযথা দুশ্চিন্তা করছেন, যথেষ্ট অহেতুক কথা বলে ফেলেছ, এখন যাও। হাসিম মুবিন বিরক্ত হয়ে বললেন ওকে। ইমামা না চাইতেও রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু রাতভর চিন্তায় কাটায়। পরদিন লাহোর ফেরে। হাসিম মুবিন আর কিছু বলেননি। লাহোর এসে কিছুটা নিশ্চিন্ত হয় ও, মাথা থেকে চিন্তা ছেড়ে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। হাসিম মুবিন সেই ঘটনাকে মস্তিষ্ক থেকে বের করেননি। তিনি একজন সতর্ক স্বভাবের মানুষ ছিলেন। তার মেয়েকে নিয়ে প্রথম উদ্বিগ্নের শিকার তখন হয়েছিলেন যখন স্কুলে তাহরিমের সাথে ঝগড়ার ঘটনা ঘটে। যদিও বিষয়টা তেমন গুরুতর ছিল না, তবুও সে ঘটনার পর সতর্কতাবশত তিনি আশাতের সাথে মেয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেন। ভাবেন এর ফলে ওর মস্তিষ্ক নতুন সম্পর্কের দিকে মনোযোগী হয়ে পড়বে। মনে করো সন্দেহ বা প্রশ্ন এলেও নতুন সম্পর্কের কারণে সেসব অত মন দিবে না। তার ভাবনা সঠিক প্রমাণ হয়। ইমামার মস্তিষ্কে তাহরিমের কথা থেকে সরে যায়। আশরাতের প্রতি আগেও কিছুটা আগ্রহ ছিল ওর, সম্বন্ধ ঠিক হওয়ার পর সে আগ্রহ বেড়ে যায়। তিনি মেয়েকে এই সম্পর্ক নিয়ে তৃপ্ত মগ্ন দেখেন। আগের মতন আবার সমস্ত মাঝহাবি রীতিনীতিতে স্বাভাবিক হয়ে পড়তে দেখেন। কিন্তু এবার ওয়াসিম যা বলেছিল তাতে পায়ের নিচ থেকে মাটি সরে যায় তার। তাৎক্ষণিকভাবে না হলেও টের পেয়ে যান মেয়ের আকিদা ও দৃষ্টিভঙ্গিতে বেশ পরিবর্তন এসেছে। এটা শুধু তার জন্য না, বরং পুরো পরিবারের জন্য হুমকি। বড় মেয়েদের মতো ইমামাকেও তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাইতেন, বিশেষ করে এই কারণে যে বিয়ের পর নিজেদের বংশের মধ্যেই থাকতে হবে ওর। তাদের বংশ বেশ সুশিক্ষিত। তাছাড়া আশরাতও চাইতো ইমামাকে উচ্চশিক্ষিত দেখতে। তাই হাসিম মুবিনের জন্য মেয়ের পড়াশোনা বন্ধ করে ওকে বাড়িতে বসিয়ে রাখা সহজ ছিল না। সেক্ষেত্রে বড় ভাই আজম মুবিনকে এর কারণ বলতে হতো। মেয়ের উপর প্রচন্ড রাগ সত্ত্বেও তিনি চাননি আজিম মুবিন অথবা সেই পরিবারের খেয়েও ইমামার পরিবর্তন হওয়া আকিদার ব্যাপারে জানুক, যার ফলে আশরাতের সাথে বিয়ের পর ওকে অসুখী জীবন কাটাতে হতে পারে। তাই একদিকে তিনি নিজের পরিবারের সবাইকে বিষয়টা গোপন রাখার উপর জোর দেন, অন্যদিকে মেয়ের পীড়াপিড়িতে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি। সাবিহা লেকচারে অ্যাটেন্ড করা বা জালালের সাথে দেখা করার ক্ষেত্রে ইমামা এত সতর্ক ছিল যে ওর এই মেলামেশা পরিবারের নজরদারিতে আসেনি। সম্ভবত এর পেছনে বড় একটা ভূমিকা পালন করেছিল জাবেরিয়া আর রাবিয়াকেও এই বিষয় থেকে অন্ধকারে রাখা। না হলে কিছু না কিছু বেশে হাসিম মুবিনের কান পর্যন্ত নিশ্চিত চলে যেত। তবে এমন কিছু হয়নি। তিনি এমনিতেই ওকে নিয়ে নিশ্চিন্ত ছিলেন, কিন্তু মেয়ের মাঝে আসা পরিবর্তন তাকে আশঙ্কায় ফেলে। তার মস্তিষ্ক সমাধান হিসেবে একমাত্র যা খুঁজে পায় তা হচ্ছে ওর বিয়ে দেওয়া। বিয়ে দিয়ে দিলে তিনি অন্তত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। এটাই কারণ ছিল ইমামার হুট করে বিয়ে ঠিক হওয়ার পেছনে। ইমামা লাহোর এসে সবার প্রথমে জালালের সাথে দেখা করে। জালাল বা মা আশরাতের সাথে বিয়ের জন্য চাপ দিচ্ছেন আমাকে। কিন্তু তুমি তো বলেছিলে হাউস জবের আগে বিয়ে দেবে না, জালাল বলল। হ্যাঁ এটাই বলেছিল, কিন্তু এখন বলছে বিয়ের পরও পড়াশোনা করা যাবে। আশরাত লাহোরে ফ্ল্যাট নিলে আরো সহজ হবে আমার জন্য। ইমামার চেহারা থেকে জালাল ওর ভেতরে দুশ্চিন্তা পরিমাপ করতে পারছিল, তাই নিজেও কিছুটা চিন্তায় পড়ে। জালাল, আমি আশরাতকে বিয়ে করতে পারবো না, কোনো অবস্থায় না, ইমামা বিড়বিড় করে। তাহলে তোমার বাবা আমাকে সরাসরি বলে দাও। কি বলবো? এটা যে তুমি আমাকে বিয়ে করতে চাও। আপনার কোনো আন্দাজ নেই তারা কিভাবে রিয়েক্ট করতে পারে। তাছাড়া শুরু থেকেই তাহলে সব বলতে হবে। ইমামা একটু ভেবে বলল। জালাল,
আপনার বাবা মার সাথে কথা বলুন এ ব্যাপারে, তাদেরকে জানান। বাবা মা আরো চাপ দিলে বাড়ি থেকে বেরিয়ে আসা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। তখন আপনার সাহায্য দরকার হবে আমার। আমি বাবা মায়ের সাথে কথা বলবো, তারা রাজি হয়ে যাবে। আমি জানি তাদেরকে মানিয়ে নিতে পারবো। জালাল আশ্বস্ত করে। এতক্ষণের কথাবার্তায় এই প্রথম ইমামার মুখে হাসি ফোটে। পরের কয়েক সপ্তাহ পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে ও। জালালের সাথে কথা বলা বা দেখা করার সুযোগ হয় না। শেষ পরীক্ষার দিন ওয়াসিম ওকে নেওয়ার জন্য লাহোর এসে হাজির হয়। ভাইকে দেখে ধাক্কা অনুভব করলো। ওয়াসিম, আমি এখন যেতে পারবো না। আজই পরীক্ষা শেষ হলো, কিছু কাজ বাকি আমার। আমি কাল পর্যন্ত আছি, এক বন্ধুর সাথে থাকবো। ততক্ষণে কাজ শেষ করে নাও, একসাথেই যাব। ওয়াসিম বিকল্পের পথ বন্ধ করে দেয়। আচ্ছা ঠিক আছে। না চাইতেও রাজি হয়। বুঝলো ভাই ওকে রেখে যাবে না। তোমার সবকিছু প্যাক করে নিও, পুরো ছুটি ওখানে কাটিয়ে একেবারেই আসবে। মাথা নাড়ে ইমামা, কিন্তু সবকিছু প্যাক করা বা পুরো ছুটি ইসলামাবাদ কাটানোর কোনো ইচ্ছে নেই ওর। ভাবলো কয়েকদিন কাটিয়ে অজুহাত দেখিয়ে লাহোর চলে আসবে। যা ছিল সবচেয়ে বড় ভুল ভাবনা। রাতের বেলা ইমামা পুরো পরিবার সাথে খাবার খাচ্ছিল। সবাই খোশ গল্পে মগ্ন। পরীক্ষা কেমন হয়েছে তোমার? হাসি মুবিন মেয়েকে জিজ্ঞেস করলেন। খুব ভালো, সব সময়ের মতো, বলে এক চামচ ভাত মুখে দেয় ইমামা। ভেরি গুড। যাক, পরীক্ষার তো চিন্তা শেষ, এখন কাল থেকে শপিং শুরু। ইমামা অবাক হয়ে বাবার দিকে তাকায়। শপিং? কিসের শপিং বাবা? ফার্নিচারের। আর হ্যাঁ, জুয়েলারের সাথে আগে চলে যাও। জুয়েলারের কাছে আগে চলে যেও, বাকি সব ধীরে ধীরে হয়ে যাবে। হাসি মুবিন এবার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন। বাবা, কিন্তু কেন? ইমামা আবার জিজ্ঞেস করে। তোমার মা বলেনি আমরা তোমার বিয়ের তারিখ ঠিক করেছি? ইমামার হাত থেকে চামচ ছোটে প্লেটে পড়ে। চেহারার রং পান্ডুর হয়ে যায়। আমার বিয়ের তারিখ? দফায় দফায় বাবা মায়ের মুখের দিকে তাকায়। হাসি মুবিন আর সালমা মুবিনও মেয়ের এমন আচরণে অবাক। হ্যাঁ, তোমার বিয়ের তারিখ, হাসি মুবিন বললেন। আমাকে না বলে না জিজ্ঞেস করে কিভাবে করলেন? গতবার এই প্রসঙ্গে তোমার সাথে কথা হয়েছে আমার, আর আমি তখন না বলেছিলাম আপনাকে বাবা। আমি হাসি মুবিন কথা শেষ করতে দিলেন না। আমিও বলেছিলাম তোমার না বলায় আমার সিদ্ধান্ত নড়বে না। আশজাদের পরিবারের সাথে কথা বলে ফেলেছি, এলান করলেন তিনি। ডাইনিং টেবিলে অস্বস্তিকর নীরবতা নেমে আসে। সবাই খাওয়া থামিয়ে দেয়। ইমামা এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে যায়। আই এম সরি বাবা, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। আপনি বিয়ে ঠিক করেছেন, তাই আপনি কথা বলে থামিয়ে দিন, না হলে আমি নিজেই তাদের সাথে কথা বলবো। হাসি মুবিন রাগে লাল হয়ে ওঠেন। তুমি আশজাদকে বিয়ে করবে এবং আমার ঠিক করা তারিখেই, শুনেছ? ইটস নট ফেয়ার, ইমামা কান্নায় ভেঙে আসা কণ্ঠে বলল। এখন তুমি আমাকে শেখাবে কোনটা ফেয়ার আর কোনটা না? তুমি শেখাবে? বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। কেন এমন জোর করছেন? এটা জোর হলে, হ্যাঁ, আমি জোর করছি, আমার অধিকার আছে। ইমামার ঠোঁট চেপে কান্না আটকে ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। আমি ওর সাথে কথা বলছি, আপনি খাওয়া শেষ করুন। রাগারাগির কিচ্ছু হয়নি, ও একটু আবেগপ্রবণ, আর কিছু না। সালমা মুবিন স্বামীকে থামিয়ে চেয়ার ছেড়ে উঠে যান। ডাইনিং রুম থেকে বেরিয়ে ইমামার সামনে ভাইকে দেখতে পাই। তুমি এখান থেকে যাও, বের হও। কাছে এসে ধাক্কা দিতে দিতে বলল। ওয়াসিম পেছনে সরে যায়। কেন? আমি কি করলাম? মিথ্যে মিথ্যে বলে না জানিয়ে আমাকে এখানে এনেছো। যদি লাহোর থাকতে ঠের পেতাম এজন্য আমাকে ইসলামাবাদ আনা হচ্ছে, তাহলে আমি কখনো এখানে আসতাম না। ইমামা চিৎকার করে। আমি সেটাই করেছি যা বলা হয়েছে। বাবা বলেছিলেন তোমাকে না বলতে। ওয়াসিম কারণ দেখায়।
তাহলে এখন আমার সামনে কি করছো? যাও বাবার কাছে, তার পাশে গিয়ে বসো, সামনে থেকে দূর হও। ওয়াসিম কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে সামনে থেকে সরে যায়। ইমামা নিজের রুমে এসে ধপ করে বসে পড়ে। ওর পায়ের নিচে মাটি নেই। কল্পনাও ভাবেনি নিজের পরিবার ওর সাথে এমন করতে পারে। তারা এত রূঢ় আর ক্রূর কখনোই ছিল না, যা এখন ওর জন্য হয়ে গেছে। এখনো বিশ্বাস হচ্ছিল না এইসব ওর সাথে হচ্ছে। হৃদয় ডুবতে শুরু করে। আমাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, হার মেনে নিলে চলবে না। কোনোভাবেই জালালের সাথে যোগাযোগ করতে হবে। সে নিশ্চয়ই এতদিনে তার বাবা মায়ের সাথে কথা বলে ফেলেছে। তার সাথে কথা বলতে পারলে কোনো রাস্তা ঠিকই বেরিয়ে আসবে। রুম জুড়ে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে ভাবে, সে রাতে বাড়ির কেউ আর ডাকতে আসেনি ওকে। রাত 12টার দিকে রুম থেকে বের হয় ও। জানে এই সময় সবাই ঘুমের জন্য চলে যায়। টেলিফোনের কাছে এসে জালালের বাড়ির নাম্বার ডায়াল করতে থাকে, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। আধা ঘন্টা এভাবে কল করার পর হতাশ হয়ে ফোন রেখে দেয়। জাবেরিয়া বা রাবেয়া ফোন করা সম্ভব না, কারণ এখন ওরা হোস্টেলে নেই। কিছুক্ষণ ভেবে সাবিহার নাম্বার ডায়াল করে। ফোন সাবিহার বাবা তুলল। সাবিহা ওর মায়ের সাথে পেশোয়ার গেছে। সাবিহার বাবা বললেন, পেশোয়ার? ইমামার হৃদস্পন্দন থেমে যায়। ওর কাজিনের বিয়ে, মা মেয়ে আগেই চলে গেছে, আমিও কাল যাব। সাবিহার বাবা বললেন, কোনো কথা থাকলে আমাকে বলতে পারো, আমি ওর কাছে পৌঁছে দেব। না আঙ্কেল, ধন্যবাদ। এই বিষয়ে তার সঙ্গে কি বলবে? ফোন রেখে দে। ওর ডিপ্রেশন বাড়তে থাকে। যদি জালালের সাথে যোগাযোগ না হয় তাহলে হৃদয় ডুবতে শুরু করে। আবার জালালের নাম্বার ডায়াল করতে থাকে। সেই মুহূর্তে কেউ পেছন থেকে রিসিভার টেনে নেয়। মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে ওর। হাসি মুবিন পেছনে দাঁড়িয়ে আছেন। কাকে ফোন করছো? তার কণ্ঠে প্রবল সন্দেহের আভাস। ফ্রেন্ডকে। ও নিচে তাকিয়ে বলে। বাবার চোখে তাকিয়ে মিথ্যা বলা কঠিন। আমি করে দিচ্ছি। তিনি রিডায়াল বাটন টিপে রিসিভার কানে ধরলেন। ইমামা ফ্যাকাশে চেহারা নিয়ে তাকিয়ে থাকে। হাসি মুবিন কিছুক্ষণ রিসিভার কানে ধরে নামিয়ে রাখলেন। হয়তো অন্য পাশ থেকে কল রিসিভ হয়নি। কেমন ফ্রেন্ড তোমার, যাকে তুমি এই সময়ে কল করছো? শক্ত গলায় মেয়েকে জিজ্ঞেস করলেন। জয়নাবকে। ফোনের স্ক্রিনে জয়নাবের নাম্বার। ও চায়নি তিনি জয়নাবের উপর সন্দেহ করে জালাল পর্যন্ত পৌঁছে যাক। এজন্য জিজ্ঞেস করতে সত্যিই বলে। কিসের জন্য? ওকে দিয়ে জাবেরিয়ার কাছে কিছু বলার ছিল আমার। যা বলার আমাকে বলো, আমি জাবেরিয়ার কাছে পৌঁছে দেব। দরকার হলে নিজে লাহোর গিয়ে বলে আসবো। ইমামা, সত্যি করে বলো আমাকে, তুমি অন্য কোনো ছেলের প্রতি আগ্রহ নও তো? তিনি কোনো রাগ ঠাক না রেখে সোজাই জিজ্ঞেস করলেন। একটু চুপ থেকে ইমামা বলল, হ্যাঁ। অন্য ছেলের প্রতি আগ্রহী? অবিশ্বাস্য ভঙ্গিতে আবার জিজ্ঞেস করেন। ইমামা আবার একই কথায় মাথা নেড়ে সায় জানায়। হাসি মুবিন সজোরে ওর গালে থাপ্পড় মারেন। আমি এটাই সন্দেহ করেছিলাম তোমাকে নিয়ে, এই ভয় ছিল আমার। রাগে ফেটে পড়লেন। ইমামা চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা ওর জীবনের প্রথম থাপ্পড় যা বাবা ওকে মেরেছে। বিশ্বাস হচ্ছিল না ওর বাবার গায়ে হাত তুলতে পারে। ও তো তার সবচেয়ে আদরের মেয়ে। তারপরও তিনি গাল গড়িয়ে চোখের পানি নিচে পড়ছিল। আশজাতের বাইরে তোমার বিয়ে আমি অন্য কোথাও হতে দেব না। অন্য কারো প্রতি আগ্রহ থাকলে এখনো এই মুহূর্তে ভুলে যাও সেই ছেলেকে। রুমে যাও। দ্বিতীয়বার যদি তোমাকে ফোনের কাছে দেখেছি, পা ভেঙে রেখে দেব। গালে হাত দিয়ে ঢুলতে ঢুলতে ইমামা নিজের রুমে চলে আসে। এসে বাচ্চাদের মতো ফুফিয়ে কাঁদতে থাকে। বাবা আমাকে মারতে পারে, ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অনেকক্ষণ এভাবে কাঁদার পর নিজের চোখ শুকিয়ে আসে। ভেতরে অস্থিরতা নিয়ে রুমের জানালার পাশ
জানালার সামনে দাঁড়ায়। বন্ধ জানালার কাছ দিয়ে ফাঁকা মস্তিষ্কে বাহিরে তাকায়। নিচে বাড়ির লন। অনিচ্ছাকৃতই ওর চোখ পাশের বাড়ির উপর পড়ে। ওটা সালাদদের বাড়ি। সালাদের রুম নিচতলায়। যদিও দূর থেকে কিছু পরিষ্কার দেখাচ্ছে না, তবুও সেই বাড়িতে একবার যাওয়ায় রুমের পজিশন আর রুমে পায়চারি করা ছায়ার হাবভাব দেখে অনুমান করতে পারে ওটা সালাদ ছাড়া অন্য কেউ না। বিদ্যুৎ গতিতে ওর মাথায় চিন্তায় কাজ করে। হ্যাঁ, এই মানুষটা আমাকে সাহায্য করতে পারে যদি আমি একে পুরো পরিস্থিতি খুলে বলি এবং লাহোর গিয়ে জালালের কাছে যোগাযোগ করার অনুরোধ করি। তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিন্তু সালাদের সাথে যোগাযোগ কিভাবে? ভাবতে ভাবতে গাড়ির পেছনের কাছে লেখা মোবাইল নাম্বারের কথা মনে পড়ে যায়। পুরো নাম্বার মনে করার চেষ্টা করলো। অসুবিধা হয় না। এক টুকরো কাগজে নাম্বারটা সতর্কতার সাথে লিখে রাখলো। রাত 3টের দিকে আবার আস্তে আস্তে লাউঞ্জে এসে সেই নাম্বারে ডায়াল করতে থাকে ও।